প্রিয় লিসেনার, আজকের এই ঘটনাটি জিনের বাদশা এবং আয়েশা পরীকে নিয়ে। এই ঘটনাটি ভয়ানক এবং দুঃখজনক একটি ঘটনা। একবার শুনতে শুরু করে দেন, শেষ পর্যন্ত না শুনলে ভালোই লাগবে না। তো চলুন বকবক না করে শুরু করা যাক। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ নিশাদ। শুরু করছি নিশাদ ভাইয়ের মতোই। আমার চাচাতো বোনকে জিনে ধরছে। ওকে জিনে ধরায় চাচা চাচি চিৎকার করে বলছে, কে কোথায় আছো, আমার মেয়েটাকে বাঁচাও, ওকে ধরে রাখা যাচ্ছে না। ঘড়িতে রাত ৮টা কি ৯টা এরকম একটা সময় চাচা চাচির চিৎকারে আমি ও মা দৌড়ে গেলাম চাচার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম আমার চাচাতো বড় বোনকে কয়েকজন ধরে রাখছে। যে আপুকে জিনে ধরছে ও কিন্তু বিবাহিত একটা মেয়ে, বাচ্চাও আছে। তো আমি ওখানে যাবার পর চাচা বললেন, বাবা নিশাদ, কি করব, তুই তো সালাম চাচার সাথে সবসময় ঘোরাঘুরি করিস, তুই জানা বাবা, সালাম চাচাকে ডেকে নিয়ে আয়। চাচার কথায় আমি বললাম, চাচা, সালাম দাদুকে এই রাতের বেলা ডাকতে হবে না, আমি কিছু আমল জানি, আমি দেখছি কি করা যায়, তোমরা আপুকে একটু ধরে রাখো, আমি আমার ঘর থেকে আসছি। এই বলে আমি আমার ঘরে গেলাম। ঘরে গিয়ে আমার বউ আয়েশা পরীকে বললাম, আয়েশা, কি করা যায়, এখন কি করব? ১ মিনিট। আয়েশা পরীর ঘটনা অনেকে নতুন শুনছেন, তাই আমার সব ঘটনায় আয়েশা পরীকে পরিচয় করিয়ে দিতে হয়। শুনুন, আমি নিশাদ, আয়েশা পরী আমার বউ। আয়েশা পরী কিন্তু যেমন তেমন পরী না, আয়েশা পরী অনেক শক্তিশালী। আয়েশা পরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে, যেটা শক্তি অনেক, যার কারণে সাধারণ কোনো জিন পরী আয়েশা পরীর সাথে শক্তি দিতে পারে না। আয়েশা পরী আমার বউ, আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আয়েশা পরী ও সালাম কবিরাজ ছাড়াও এই ঘটনায় আরও জিনপরীর কাহিনী থাকবে। আমি সময় মতো সবার সাথে পরিচয় করিয়ে দিব। এখন ঘটনায় ফিরি। আমার কথায় আমার বউ আয়েশা পরী বলল, নিশাদ, একটা কাজ করো, তুমি একটা গ্লাসে পানি নিয়ে গিয়ে মিছিমিছি তোমার বোনের শরীরে ছিটিয়ে দাও, বাকিটা আমি করছো। আপুকে যে জিন ধরছে আমি অদৃশ্যভাবে তাকে তাড়িয়ে দিব। আয়েশা পরী কথা মতো তাই করলাম। আমি একটা গ্লাসে পানি নিয়ে সবার সামনে গেলাম। সবার সামনে গিয়ে বললাম, সবাই সরুন, আমাকে একটু দেখতে দিন। কথাটা বলে বিসমিল্লা বলে গ্লাসে থাকা পানি জিনের ধরা চাচাতো বোনের শরীরে ছিটিয়ে দিলাম। আমি চাচাতো বোনের শরীরে পানি ছিটানোর পর হঠাৎ করে ও জ্ঞান হারিয়ে ফেললেন। তখন আমি চাচাকে বললাম, চাচা, আপুকে ধরে বিছানায় শুইয়ে দিন, আশা করি এখন থেকে কোনো সমস্যা হবে না। আমার কথা মতো চাচা চাচি বোনকে ধরে বিছানায় শুইয়ে দিলেন। এদিকে তখন আশপাশের যারা আসছিল তারা সবাই চলে গেলেন। সবার মতো আমি ও মা আমার বাড়িতে আসলাম। বাড়িতে এসে মা বলল, কিরে, সালাম চাচার সাথে ঘুরে ঘুরে কবিরাজ হয়ে গেলি নাকি? মায়ের কথায় মুস্কি হেসে বললাম, না মা, আমি তো কিছু করিনি, যা করার আয়েশা করছে, আমি সবাইকে দেখানোর জন্য পানি ছিটিয়েছি। আমার কথায় মা বললেন, ওহো, এই কথাটা বলে মা ঘরে গেলেন। এদিকে আমি আমার ঘরে যাওয়ার একটু পর আয়েশা পরী ফিরে আসলেন। আয়েশা আসলে ওকে জিজ্ঞেস করলাম, আয়েশা, কি হলো, কি করলা? আমার কথায় আয়েশা বললেন, কি আর করব, চাচাতো বোনকে ধরা জিনটাকে ধরে আঘাত করছি, আমার আঘাতে ও এখান থেকে পালিয়ে গেছে, মনে হয় না ও আর আসবে। আয়েশার কথায় আমি বললাম, ওহ, ভালো করছো। এই বলে আয়েশা ও আমি কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পর কেটে গেল 3টা দিন। 3 দিন পর এক রাতে, সময়টা তখন মধ্যে রাতের দিকে, এরকম একটা সময় চাচা আমাকে ডাকতে লাগলেন। চাচার ডাকে আমি দরজা খুলে বাহিরে আসায় চাচা বললেন, বাবা নিশাদ, আমার মেয়ে তোর বোনকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। চাচার কথায় অবাক হয়ে বললাম, চাচা কি বলো, দেখো কোথাও গেছে হয়তো। তখন চাচা বললেন, কোথাও নেই, আমার মেয়ে কোথাও যায়নি, তার কারণ আমাদের ঘুম ভেঙে যায়, তখন আমরা আমাদের মেয়ের ঘরের দরজা বন্ধ পাই। ওদিকে ভিতর থেকে আমাদের নাতনি কান্না করছিল, ওর কান্না শুনে উপায় না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি আমাদের মেয়ে ঘরে নেই। বাহিরে থেকে দরজা দেয়া, তাহলে মেয়েটা কোথায় গেল? চাচার কথায় আমি বললাম, চাচা, আপনি বাড়িতে যান, আমি দেখি কি ব্যবস্থা করা যায়, যদি রাতের বেলা খুঁজে না পাই তো দিনের বেলা পাবো, আপনি চিন্তা করবেন না, বাড়িতে যান। আমার কথায় চাচা চলে গেলে আমি আয়েশার দিকে তাকিয়ে কিছু বলতে যাব, এমন সময় আয়েশা বলল, কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। আমার মনে হয় চাচাতো বোনকে জিনেরা নিয়ে গেছে, তুমি অপেক্ষা করো,
আমি দেখছি, খোঁজ নিয়ে। কথাটা বলে আয়েশা পরী খোঁজ নিতে চলে গেলেন। আয়েশা খোঁজ নিতে যাবার পর জানতে পারলেন আমার চাচাতো বোনকে ওই জিনটা ধরে নিয়ে গেছে যে জিনটা ওকে ধরছিল। আয়েশা পরী খোঁজ পেয়ে জিন রাজ্যে যায়। সেখানে গিয়ে দেখে আমার চাচাতো বোনকে যে জিনটা ধরছে ও সহ জিনটার 2-3টা জিন বন্ধুও ওখানে। আয়েশা পরী ওখানে যাওয়ায় জিনটা হাসতে হাসতে বলে, আয়েশা পরী, তুই আসছিস? আয় আয়, তোর সামনে ওকে বিয়ে করব। আমি মেয়েটাকে অনেক আগে থেকে পছন্দ করি। ওকে যেহেতু পছন্দ করি তাই বিয়ে করব ওকে। ওকে আগে বিয়ে করে নেই, তারপর তোর বিচার করব। তুই আমাকে 3 দিন আগে আঘাত করছিলি। তোর আঘাতে তখনকার মতো পালিয়ে আসছিলাম। এর মানে ভাবিস না তোকে দেখে ভয় পাই আমি। জিনটার কথায় আয়েশা পরী বললেন, তোকে 3 দিন আগে আঘাত করে ছেড়ে দেয়ায় ভুল করছিলাম। মেয়েটাকে ধরে এনে ঠিক করিসনি। উনি এখনই অজ্ঞান অবস্থায় আছে, যা এখনই বাড়িতে ফিরে দিয়ে আয়। আয়েশা পরীর কথার জবাবে জিনটা বললেন, ওকে নিয়ে আসছি কি ফিরিয়ে দিতে? বিয়ে করব ওকে, এটা তোর সামনে। জিনটার এরকম কথায় আয়েশা পরী রেগে ওকে আঘাত করে ফেলে দিলেন। ওকে আঘাত করে ফেলে দেয়ায় জিনটার রেগে আয়েশা পরীর সাথে যুদ্ধ করতে আসলে আয়েশা অল্প সময়ের মধ্যে জিনটাকে আঘাত করতে করতে মেরে ফেললেন। এদিকে জিনটার যে বন্ধুরা ছিল তারা তো অবাক। ওরা ভাবতেই পারেনি এত অল্প সময়ে ওদের বন্ধুকে মেরে ফেলবে। ওরা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মেরে আয়েশা আমার চাচাতো বোনকে নিয়ে বাড়ির কাছে চলে আসলেন। বাড়ির কাছে এসে চাচাতো বোনকে এক জায়গায় রেখে ঘরে আসলেন। আয়েশাকে দেখে আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাব, এমন সময় আয়েশা বললেন, নিশাত, তোমার চাচাতো বোন জ্ঞান হারানো অবস্থায় পড়ে আছে, ওকে নিয়ে আসছি, যাও গিয়ে চাচাকে বলো। আয়েশার কথায় আমি তাড়াতাড়ি করে চাচা চাচি ওদের ডেকে বললাম, চাচা আসো, বোনকে পাওয়া গেছে। এই বলে বোনের কাছে গিয়ে চাচাকে বললাম, চাচা ধরুন, আপুকে ধরুন। এই আমার কথায় চাচা চাচি সাহায্য করলে বোনকে ধরে ওদের ঘরে শুইয়ে দিলাম। এরপর চাচি বোনের জ্ঞান ফেরালেন। জ্ঞান ফেরানোর পর চাচাতো বোন ভয়ে চিৎকার করতে গেলে আমি বললাম, আপু ভয় পেও না, এখানে আমরা, ভয় পেও না। তখন চাচাতো বোন এদিক সেদিক তাকিয়ে চাচাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, ওই জিনটা আমাকে ধরে নিয়ে গেছে, ও আমাকে বিয়ে করতে বলে। আমি ওকে বিয়ে করতে রাজি হইনি বলে আমাকে আঘাতও করছে। জিনটার আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কিছু মনে নেই, জানি না কিভাবে এখানে আসলাম। বোনের কথায় চাচা বললেন, তোকে নিয়ে আসছে। চাচার কথায় বোন বললেন, নিশাদ, তুই আমাকে কিভাবে নিয়ে আসলি? আয়েশা পরী যে আমার বউ, এটা শুধু আমার মা বাবা ও সালাম দাদু ছাড়া কেউ জানে না। সবাই জানে আমি অনেক আগে গোপনে বিয়ে করছি। এরপর ইয়ামিন জন্ম হবার পর ওর মা মারা গেছে। আয়েশার কথা তো ওদের বলতে পারি না, তাই বুদ্ধি করে বললাম, মানে আমি তোমাকে নিয়ে আসিনি আপু, সালাম দাদু নিয়ে আসছে। চাচার কাছে তোমার বিষয় শুনে আমি সালাম দাদুর কাছে যাই। এরপর দাদুকে সব খুলে বললে দাদু তার জিনের মাধ্যমে তোমাকে নিয়ে আসছে। তোমার কোনো চিন্তা নেই, এখন আর কিছু হবে না ইনশাআল্লাহ। সকাল হতে এখনো বাকি, তোমরা ঘুমাও। এই বলে আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা, চাচাতো বোন বলল ওকে নাকি জিনটা বিয়ে করতে চাইছে। তখন আয়েশা বললেন, হ্যাঁ, জিনটার কথায় আমি ওকে বুঝিয়ে বলতে চাইলেও ও বুঝেনি, পরে ওকে মেরেই ফেলছি। আয়েশা পরীর কথায় আমি আর কিছু বললাম না। ওর যা ভালো মনে হয়েছে সেটাই করছে। আমি এটা বিশ্বাস করি, আয়েশা পরী অন্যায়ভাবে বা ক্ষমতার গরমে কাউকে হত্যা করে না। আমি কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপুর আর কোনো সমস্যা হয়েছে কি? তখন চাচা বললেন, না, রাতে আর কিছু হয়নি। তখন আমি বললাম, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। তুমি আপুকে স্বামীর বাড়িতে পাঠাতে পারো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই করব। আর 2-1 দিন থেকে জামাইয়ের বাড়িতে যাবে, আমি গিয়ে রেখে আসব। জামাই তো শহরে থাকে, নইলে উনি এসে নিয়ে যেত। চাচার কথায় আমি ওনাকে আর কিছু না বলে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। ওখানে গিয়ে দাদুকে বললাম, কবিরাজ সাহেব কেমন আছেন? বলছিলাম আমাকে আয়েশা পরী ধরছে, আপনি একটু দেখুন না। আমার কথায় সালাম দাদু হেসে বললেন, সবাই চায় আয়েশা পরী তাকে ধরুক, কিন্তু অন্য মানুষদের থেকে তোর ভাগ্য ভালো। আয়েশা পরী তোর জীবনে আসছে, তোর বউ হইছে। তা কেমন আছিস বল? আছি দাদু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কাছে আসলাম একটা কথা বলতে। আমার চাচা আছে না, জমিল চাচা,
ওনার মেয়েকে জিনে ধরছে। ওরা বলছিল তোমাকে জানাতে, কিন্তু তোমাকে জানানোর আগে আয়শাপরী সব কাজ করে ফেলছে। চাচারা তো আয়শাপরীর কথা জানে না। চাচা যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে তো তুমি বলবা আপুকে জিন রাজ্য থেকে তুমি ফিরিয়ে এনেছ। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। তা আয়শা কেমন আছে? তোর ছেলে, তোর মা বাবা সবাই? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আসিও, আমাদের ওদিকে আসলে বাড়িতে আইসো, কেমন? কথাটা বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেদিনটা এক প্রকার বাড়িতে কেটে দিলাম। দিন শেষে রাত হলো। রাত হওয়ায় খাবার খেয়ে ঘরে এসে বসে আছি আমি। তখন আয়েশা বললেন, কি ব্যাপার, এখনো বসে আছো যে? ঘুমাবা না? না, ঘুমাবো না। আগে আমাকে কত জায়গায় ঘুরতে নিয়ে যেতে, কত সুন্দর সুন্দর জায়গা দেখতাম, এখন নিয়ে যাও না কেন? ভালোবাসা কমে গেছে নাকি আমার প্রতি? আমার কথায় আয়েশাপরী মুচকি হেসে বলল, ও এই কথা, তুমি ঘুরতে যাবা? কোথায় যাবা বলো? তুমি চোখ বন্ধ করে একটা জায়গা ফিল করে আমাকে বলো। তোমার কল্পনায় যেরকম জায়গার ছবি আসবে ওরকম জায়গায় নিয়ে যাব, যদি জিনরাজ্যে এরকম জায়গা থাকে। আয়েশার কথায় খুশি হয়ে বললাম, তাই? আচ্ছা ঠিক আছে। এই বলে চোখ বন্ধ করে সুন্দর একটা জায়গার কথা ভাবলাম। সুন্দর জায়গার কথা ভেবে আয়েশাকে বললাম, আয়েশা, আমাকে এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে উঁচু উঁচু পাহাড় থাকবে, পাহাড়ের পাশে বিশাল বড় গাছ থাকবে, আর একদিকে নদী থাকবে। আমার কথায় আয়েশা একটু চুপ থেকে বললেন, ঠিক আছে চলো, এরকম জায়গা জিনরাজ্যে আছে, চলো। কথাটা বলে আয়েশা আমাকে নিয়ে চলে গেলেন জিনরাজ্যের সেরকম একটা সুন্দর জায়গায়। এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসায় আমি চারিদিকে তাকিয়ে বললাম, আয়েশা, এই জায়গাটা তো আমার কল্পনার মতো, তুমি সত্যি আমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো? আমার কথায় আয়েশাপরী মুচকি হেসে বলল, তোমার ভালো লাগছে? এই বলে আয়েশাপরী আমার পাশে বসে গল্প করতে লাগলেন। সুন্দর জায়গা, আয়েশাপরীর পাশাপাশি বসে গল্প করছি, অনেক ভালো লাগছে। আমাদের দুজনের গল্পর মাঝে হঠাৎ ওখানে 3টা জিন আসলেন। 3টা জিনের মধ্যে একটা জিনের পোশাক অন্যরকম, মনে হয় পিছনের 2জন জিন সামনের জিনটাকে পাহারা দিচ্ছে। জিনদের দেখে আয়েশাপরী উঠে দাঁড়িয়ে বলল, নিশাদ, আমার পিছনে এসে দাঁড়াও। আয়েশাপরীর কথায় আমি ওর পিছনে দাঁড়ালে আয়েশা ওই জিনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, আপনাকে আমার চেনা লাগছে। নিশাদের চাচাতো বোনকে ধরা জিনটার বন্ধু জিন কি আপনি? আয়েশাপরীর কথায় ওই জিনটা বললেন, হ্যাঁ আয়েশাপরী, তুমি ঠিকই বলছো, আমি ওই জিনটার বন্ধু। জিনটার কথায় আয়েশা বললেন, ও বুঝতে পারছি, বন্ধুকে হত্যার প্রতিশোধ নিতে আসছেন। আয়েশাপরীর কথায় জিনটা মুচকি হেসে বললেন, না আয়েশাপরী, আমি আমার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে আসিনি, আমি আসছি তোমাকে একটা কথা জানাতে। তুমি আমার সামনে আমার বন্ধুকে মেরে ফেলছ, তোমার রূপ ও শক্তি দেখে আমি তোমাকে ভালোবাসে ফেলছি। তুমি রাজি থাকো আর না থাকো, তোমাকে আমি বিয়ে করব। জিনটার কথায় আয়েশা অবাক হয়ে বলল, কি, আপনি এসব বলছেন কি? দেখুন, মিছিমিছি ঝামেলা করবেন না, চলে যান এখান থেকে। আয়েশাপরীর কথায় সেই জিনটা বলল, আয়েশাপরী, তুমি হয়তো সঠিকভাবে জানো না আমি কে, আমার নাম কি। আমার নাম দাউদ। আমি সাধারণ কোনো জিন না, আমি হলাম জিনের বাদশাহ। একজন জিনের বাদশাহ তোমাকে বিয়ে কথা বলছে, এটা ভাবতে পারছো? জিন বাদশার কথায় আয়েশাপরী বললেন, আপনি জিনের বাদশাহ হন আর যাই হন, এতে আমার কি? আমি বিবাহিত, নিশাদ আমার স্বামী, আমার একটা ছেলে আছে। আপনাকে বিয়ে করা তো দূরের কথা, এসব কথা ভাবতেও চাই না। কথাটা বলে আয়েশা আমাকে বললেন, নিশাদ চলো, বাড়িতে চলো। এই বলে আমাকে ওখান থেকে নিয়ে আসতে যাবে এমন সময় জিন বাদশার পিছনে থাকা 2জন জিন আয়েশাপরীর সামনে এসে দাঁড়ালেন। জিন দুটো সামনে এসে দাঁড়ালে আয়েশা রেগে ওদের আঘাত করে ফেলে দিলেন। ওদের আঘাত করার পর আয়েশা জিন বাদশাকে বললেন, আপনি জিনের বাদশা, তাই শেষবারের মতো সম্মান করে বললাম, আমার পিছনে লাগতে আসবেন না। আজকের পর আপনাকে যেন আমার কাছে আসতে না দেখি। কথাটা বলে আয়েশা আমাকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আমিও আয়েশা ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার 2 দিন কোনো সমস্যা হয়নি। আয়েশার কাছে জিনের বাদশা আর আসেননি।
দুদিন পর এক রাতে আমি আমাদের বাজারের দোকান থেকে ফিরছিলাম। এমন সময় সেই জিন বাদশা ও তার জিনেরা আমার সামনে এসে দাঁড়ায়। ওরা আমার সামনে আসায় আমি কিছু না বলে আয়েশাকে স্মরণ করলাম। আমার স্মরণে আয়েশা আসলে জিন বাদশা হাসতে হাসতে বলল, আয়েশা, তুমি আসছো ভালো হয়েছে। আমি তোমার সামনে তোমার স্বামীকে ধরে নিয়ে আটকে রাখব। তুমি আমাকে বিয়ে না করলে তোমার স্বামীকে আমি ছাড়ব না, ওকে মেরে ফেলব। আমাকে মেরে ফেলবে কথাটা বলার সাথে সাথে আয়েশা পরী জিন বাদশাকে আঘাত করলেন। জিনের বাদশাকে আঘাত করছে এটা দেখে তার জিনেরা আয়েশা পরীর সাথে যুদ্ধ শুরু করলেন। আয়েশা পরীর সাথে যুদ্ধ শুরু করার কয়েক মিনিটের মধ্যে আয়েশা জিন বাদশার সকল জিনদের মেরে ফেললেন। তখন জিনের বাদশা নিজে আয়েশাকে ধরলেন, আর তখনই দুজনের মাঝে যুদ্ধ শুরু হলো। দুজনে সমানভাবে যুদ্ধ করছে। এভাবে অনেকক্ষণ হয়ে গেলে দুজনেই দুর্বল হয়ে পড়ে। তখন জিনের বাদশা বলেন, আয়েশা পরী, তোমাকে আমি বিয়ে করেই ছাড়ব। কথাটা বলে তখনকার মতো চলে গেলেন জিন বাদশা। এদিকে তখন আমি আয়েশাকে ধরতে গেলে আয়েশা বললেন, ধরতে হবে না, চলো বাড়িতে চলো। আয়েশার কথায় দুজনে চলে গেলাম বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পরের দিন আমি আয়েশাকে বললাম, আয়েশা, আমি সালাম দাদুর বাড়িতে যাই, ওনাকে গিয়ে জিন বাদশার বিষয়ে বলে দেখি উনি কি বলে। সালাম দাদু তো কোনো উপায় বলতে পারে। আমার কথায় আয়েশা বললেন, ঠিক আছে যাও, সালাম দাদুর সাথে এই বিষয়ে কথা বলে দেখো, তবে অন্য কাউকে বলো না, জানো, মা বাবা কাউকে বলো না। আয়েশার কথায় রাজি হয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। দাদুর কাছে গিয়ে ওনাকে সব খুলে বলায় দাদু মুস্কি হেসে বললেন, বলিস কি রে, আয়েশাকে জিনের বাদশা বিয়ে করতে চাইবে কেন? তখন আমি বললাম, হেসো না দাদু, জিন বাদশা নাকি আয়েশাকে পছন্দ, তাই ওকে বিয়ে করবে। কি একটা ঝামেলা বলো, উনি তো পিছু ছাড়ছেন না, কালকে রাতেও যুদ্ধ করছিল আয়েশা পরীর সাথে। আমার কথায় সালাম দাদু বললেন, বিষয়টা তো তাহলে গুরুত্বপূর্ণভাবে নিতে হয়, তা এখন কি করবি? আয়েশা কি বলল? আয়েশা বলল, তোমার কাছে আসতে, তুমি একটা বুদ্ধি দাও, কি করা যায়। আমার কথায় সালাম দাদু বললেন, আচ্ছা একটা কাজ করি, আমার সাথে থাকা বড় বাবা জিনকে ডাকি। বড় বাবা জিন তো বয়স্ক একজন জিন, উনি গিয়ে দাউদ নামে জিন বাদশার সাথে কথা বলে আসুক। যদি বড় বাবা জিন বুঝাতে পারে তাহলে তো ভালো। তখন আমি বললাম, ঠিক আছে তাই করো, ডাকো বড় বাবা জিনকে, ডেকে সব বলো। আমার কথায় সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। সালাম দাদুর ডাকে বড় বাবা জিন আসলে দাদু বললেন, বড় বাবা, আপনাকে ডাকলাম অদ্ভুত একটা ঘটনা বলতে। কথাটা শুনে হাসি পেলেও ঘটনা গুরুতর। আয়েশা পরী জিনের বাদশা পছন্দ করে। আয়েশা বিবাহিত জেনেও ওকে বিয়ে করতে চাইছে। এদিকে আয়েশা তো কোনোভাবে রাজি না। জিন বাদশার সাথে আয়েশার যুদ্ধও হয়েছে। দিন যত যাচ্ছে বিষয়টা জটিল হচ্ছে। আপনাকে ডাকলাম, আপনি যদি জিন বাদশার সাথে কথা বলেন তো ভালো হয়, দেখেন যদি ওনাকে কোনোভাবে বুঝাতে পারেন। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, আমি আসছি, একটু অপেক্ষা করো। এই বলে বড় বাবা জিন চলে গেলেন। উনি চলে যাবার বেশ কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সালাম, আমি জিন বাদশার সাথে কথা বললাম, কিন্তু এতে কোনো লাভ হলো না। উনি কোনোভাবে বুঝতে চায় না। আমার মনে হয় কি, তুমি ওনাকে হাজির করিয়ে বুঝানোর চেষ্টা করে দেখতে পারো। কথাটা বলে বড় বাবা জিন চলে গেলেন। এদিকে তখন সালাম দাদু আমার দিকে তাকালে আমি বললাম, করতে পারো। জিন বাদশাকে হাজির করে কথা বলে দেখো তোমার কথায় বুঝে কিনা। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে। এই বলে সালাম দাদু ওই জিন বাদশাকে হাজির করার চেষ্টা শুরু করলেন। দাদুর স্মরণে জিনের বাদশা তার কয়েকজন সৈন্য নিয়ে হাজির হয়ে সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, কবিরাজ, তুই জানিস তো আমি কে? তোর সাহস হয় কিভাবে জিন বাদশাকে হাজির করার? এখন যদি তোকে উড়িয়ে দেই তো কি হবে? জিন বাদশার কথায় সালাম দাদু মুস্কি হেসে বললেন, আপনি এখনও যুবক। যুবক বয়সে জিনের বাদশা হলে যা হয়, কাকে সম্মান দিতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, এটা নিশ্চয়ই জানেন না। আপনার বয়স কম, তাই যা মুখে আসে বলতে পারেন। আমাকে উড়িয়ে দেয়া তো দূরের কথা, আপনার রাজ্যের সকল জিনদের নিয়ে এসে আমাকে স্পর্শ করে তো দেখান। আপনি আমাকে কিছু করতে তো পারবেন না, উল্টো আপনার সাহস থাকে তো আপনার একটা আঙুল আমাকে ধরতে দেন, তারপর দেখেন আপনাকে এমনভাবে বন্দী করব যে কোনো জিনপরি আপনাকে মুক্ত করতে পারবে না। সালাম দাদুর এরকম কথায় জিন বাদশা রেখে বললেন, তোর জ্ঞান তোর কাছে রাখ, আমাকে জ্ঞান দিতে আসবি না। সময় হলে তোর 12টা বাজাবো। তুই আমাকে কেন ডাকছিস আমি জানি, আমি আয়েশা পরীকে বিয়ে করেই ছাড়ব। তুই কেন, তোর মতো আরও 1000 মানুষ আসলেও আমাকে বুঝাতে পারবে না আমি আয়েশাকেই বিয়ে করব।
জিন বাদশার কথায় তখন সালাম দাদু বললেন, আর যদি আপনি বেঁচেই না থাকেন তাহলে কিভাবে বিয়ে করবেন? হতে পারেন আপনি জিনের বাদশা, কিন্তু আয়েশাপুরীর শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আয়েশার সাথে বেশি ঝামেলায় জড়ালে আয়েশা আপনাকে মেরেই ফেলবে। দাদুর কথায় জিনের বাদশা বললেন, কে কাকে মারে সময় বলে দেবে। আজকের পর তুইও সাবধানে থাকিস কবিরাজ, সুযোগ পেলে তোকেও আমি ছাড়ব না। কথাটা বলে সেখান থেকে চলে গেলেন জিনের বাদশা। উনি চলে যাবার পর আমি আয়েশাকে ওখানে ডাকলাম। আমার ডাকে আয়েশা আসলে সালাম দাদু সব ঘটনা খুলে বললেন। সব শুনে আয়শা বললেন, দাদু, জিনের বাচ্চা এত সহজে বুঝবে না। এখন কি করব বলো তো? উনি তো জিনের বাচ্চা, ওনাকে মেরে ফেললে ঝামেলা হতে পারে। অনেক জিন সর্দার বা অনেক জিন এসে আমার কাছে জবাব চাইবে। হ্যাঁ, ঠিক বলছো আয়শা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তুমি জিন রাজ্যে গিয়ে খোঁজ নিয়ে দেখো তো এমন কোনো বয়স্ক জিন আছে কি না যাকে বিচার দিলে উনি এই বিষয়টা সমাধান করতে পারে। সালাম দাদুর কথা মতো আয়শাপুরী সেটাই করলেন। আয়শা চলে গেলেন খোঁজ নিতে, আর একটু পর ফিরে এসে বললেন, দাদু, একজন জিন সর্দার আছে, উনি বলল আজ রাতে ওনার কাছে যেতে। ওখানে গেলে উনি জিনের বাদশাকে ডাকবেন, তারপর বিষয়টা সমাধান করবেন। আয়শার কথায় সালাম দাদু খুশি হয়ে বললেন, ঠিক আছে, তাহলে তাই করা হোক। তবে তুমি ওখানে একাই যাবে না, তোমার সাথে আমি থাকব, বড় বাবা জিন থাকবে। তুমি চাইলে ফাতেমা পরীকে সাথে নিতে পারো। দাদুর কথায় আয়শা রাজি হয়ে বললেন, ঠিক আছে, তাহলে আপনি রাতের বেলা বড় বাবা জিনকে ডাক দিয়ে থাকবেন, আমি এসে আপনাদের নিয়ে যাব। এই বলে আমি ও আয়শা পরী বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর ঘরে গিয়ে আয়শাকে বললাম, আয়শা, জিন রাজ্যে যাবে, সাবধানে থেকো, তোমার জন্য চিন্তা হয়। আমার কথায় আয়শা আমার পাশে বসে বলল, চিন্তা করো না, আল্লাহর রহমতে আমাদের কিছুই হবে না। আর আমরা তো ওখানে যুদ্ধ করতে যাচ্ছি না, জিন বাদশা যেন আমাকে বিয়ের কথা না বলে এটা সমাধান করতে। আয়শার কথায় শান্ত হয়ে আর কিছু বললাম না। আমি একটু পর দোকানে চলে গেলাম। এদিকে সেদিন রাতের বেলা খাবার খেয়ে ঘরে আসার পর আয়শা আমাকে বললেন, নিশাদ, আমি যাচ্ছি, তুমি মা বাবাকে এসব বলো না, ওরা শুনে চিন্তা করতে পারে। আয়শার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো। আমার কথায় আয়শা চলে গেলেন সালাম দাদুর বাড়িতে। ওখানে গিয়ে দেখলেন বড় বাবা জিন ও সালাম দাদু অপেক্ষা করছে। ওদের কাছে গিয়ে তিনজনই চলে গেলেন জিন রাজ্যে ওই জিন সর্দারের কাছে। কাছে যাওয়ার পর আয়েশা পরী, বড় বাবা জিন ও সালাম দাদু দাঁড়িয়ে রইলেন। তখন জিন সর্দার বললেন, আয়েশা পরী, একটু অপেক্ষা করো, আমি জিনের বাদশাকে খবর দিয়েছি, ওনারা আসলে আমি কথা বলছি। সর্দারের কথায় কথায় আয়েশা পরী, বড় বাবা জিন, সালাম দাদু এরা অপেক্ষা করতে লাগলেন। এদিকে কিছুক্ষণ পর জিন বাদশা তার সৈন্য জিনদের নিয়ে চলে আসলেন। জিনের বাদশা এসে জিন সর্দারকে বললেন, সর্দার কোথায়? এখনও তো ব্যবস্থা করনি, তাড়াতাড়ি ব্যবস্থা করো। জিন বাদশার এরকম কথায় আয়েশা অবাক হয়ে জিন সর্দারকে বললেন, সর্দার, উনি কি বলেন? কিসের ব্যবস্থা করতে বলেন? আয়েশা পরীর কথায় তখন জিন সর্দার শয়তানি এক হাসি দিয়ে বলেন, তোমার সাথে জিন বাদশার বিয়ের ব্যবস্থা। এখন তোমার আর জিন বাদশার বিয়ে হবে। তোমাকে এখানে ডাকছি এসব বিষয়ে সমাধান করতে নয়, তোমার সাথে জিন বাদশার বিয়ে দিতে। তুমি কিভাবে ভাবলে আমি জিন বাদশার উপর কথা বলবো? উনি যা বলবে তাই আমার শুনতে হবে। আমি ওনাকে খুশি করতে পারলে আমার রাজ্যের ক্ষমতা বেড়ে যাবে। তুমি বিবাহিত, এটা ভুলে যাও, সব ভুলে জিন বাদশাকে বিয়ে করো। জিন সর্দারের কথায় আয়েশা রেখে বলেন, বেইমানি? আমার সাথে বেইমানি? এই কথাটা বলে আয়েশা পরী জিন সর্দারের বুকের মধ্যে এমনভাবে আঘাত করলেন যে জিন সর্দার ওখানে পড়ে চিৎকার করতে করতে মারা গেলেন। জিন সর্দার মারা যাওয়ায় তো সবাই অবাক। এভাবে আয়েশা পরী এক আঘাতে মেরে ফেলবে কেউ ভাবতেই পারেনি। জিন সর্দারকে মারায় জিনের বাদশা রেগে বললেন, আয়েশা পরী, তুমি জিন সর্দারকে মেরে ফেললা, তোমার কঠিন বিচার হবে। জিন বাদশার কথায় আয়েশা কোনো কথা না বলে জিন বাদশার মুখের মধ্যে আঘাত করে ফেলে দিয়ে বললেন, তুই কিসের বিচার করবি? তুই বেঁচে থাকলে তো তোর জীবন আজকে নিয়ে নিব। কথাটা বলে আয়েশা জিন বাদশার বুকে আঘাত করে প্রায় 100 হাত দূরে ফেলে দিলেন। এদিকে তখন জিন বাদশা ও জিন সর্দারের সৈন্য জিনেরা আয়েশাকে ধরলে আয়েশা এবার সাধারণ জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন। শুধু আয়েশা না, বড় বাবা জিনও যুদ্ধ শুরু করলেন। এভাবে অনেকক্ষণ হয়ে যাওয়ায় আয়েশা পরী ও বড় বাবা জিন মিলে জিন বাদশার শত শত জিনকে মেরে ফেললেন। শত শত জিনকে মেরে আয়েশা আবারও জিন বাদশাকে আঘাত করতে করতে দুর্বল করে ফেলায় জিন বাদশার জিনেরা সেখান থেকে জিন বাদশাকে নিয়ে পালিয়ে গেলেন।
ওরা পালিয়ে যাবার পর আয়েশা পরী, বড় বাবা জিন ও সালাম দাদু চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে আয়েশা বললেন, জিন বাদশাকে ওনার জিনেরা না নিয়ে গেলে আজ ওনাকে মেরে ফেলতাম। এতদিন সম্মান দেখিয়ে কিছু বলিনি, কিন্তু আর না। আয়েশার কথায় বড় বাবা জিন বললেন, আয়েশা, জিন বাদশা কিন্তু মারা যায়নি। উনি কিছুদিন তোমার কাছে না আসলেও পরে আসবে। তুমি সাবধানে থাকবে, আর আমার সাহায্য লাগলে জানাবে। কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি চলে যাবার পর সালাম দাদুকে বলে আয়েশা পরী চলে আসেন বাড়িতে। আয়েশা আসায় এদিকে আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আয়েশা, তুমি আসছো? পরে কি হলো? আমার কথায় আয়েশা সব খুলে বললে। আমি অবাক হয়ে বললাম, জিন সর্দার, তাহলে এরকম ওনার মনের মধ্যে এত শয়তানি ছিল? আমার কথায় আয়েশা বললেন, হ্যাঁ। তুমি এসব নিয়ে চিন্তা করো না, ঘুমাও। জিন সর্দার ও জিন বাদশা তাদের শাস্তি পেয়ে গেছে। আয়েশার কথায় আমি ও আয়েশা দুজনে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার দুদিন আমাদের সাথে আর কিছু ঘটেনি। ঘটনা ঘটেছে দুদিন পর। দুদিন পর আমি ও আয়েশা পরী ঘরে বসে গল্প করছি। এমন সময় আয়েশা পরী আমাদের বাড়ির আশপাশে একজন জিনের উপস্থিতি টের পেয়ে বললেন, নিশাদ, বাড়ির বাহিরে একটা জিন আসছে। ও কে এটা তো জানি না। আয়েশার কথায় ওকে বললাম, তাই নাকি? আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখে আসি। কথাটা বলে আমি বাহিরে গেলাম। বাহিরে গিয়ে আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। কাউকে না দেখে বাড়িতে ঢুকতে গেলে দেখলাম কালো পোশাক পরা একটা জিন দাঁড়িয়ে আছে। জিনটাকে দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় আয়েশা আমার সামনে দাঁড়িয়ে জিনটাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কে? কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন? আপনি জিন বাদশার কেউ নন তো? আয়েশা পরীর কথায় সেই জিনটা বললেন, না, আমি জিন বাদশার অনুগত জিন না। আমি হলাম ধনাইতান্ত্রিকের সাথে থাকা জিন। ধনাইতান্ত্রিকের কথা শুনে আয়েশা বলে উঠলেন, কোন ধনাইতান্ত্রিক? আফ্রিকান জঙ্গলে থাকা সেই ধনাইতান্ত্রিক যিনি আমাকে সাহায্য করছিল? তখন জিনটা বললেন, হ্যাঁ, ধনাইতান্ত্রিক আপনাকে ওনার সাথে দেখা করতে বলছে। এই খবর দিতে আপনার কাছে আসলাম। জিনটার কথায় আয়েশা বললেন, ঠিক আছে, আপনি যান, আমি আজকেই দেখা করব ওনার সাথে। প্রিয় লিসেনার, আপনারা যারা আয়েশা পরীর আগের ঘটনা শোনেননি, শুনে নেবেন। ওই ঘটনায় ধনাইতান্ত্রিক আয়েশা পরীকে সাহায্য করছিল একটা চুক্তির মাধ্যমে। তো জিনটা চলে যাবার পর আমি বললাম, আয়েশা, এখন কি করবা? যাবা কি ধনাইতান্ত্রিকের কাছে? তখন আয়েশা আমাকে নিয়ে ঘরে এসে বললেন, তুমি ঘুমাও, আমি মধ্যরাতের দিকে যাব ধনাইতান্ত্রিকের সাথে দেখা করতে। উনি আমাকে সাহায্য করছে, আর আমি ওনার সাথে চুক্তি করছি। ওনাকে যেহেতু কথা দিয়েছি একবার ওনাকে সাহায্য করব, উনি যা বলবে তাই করব, তাহলে তো সেই কথা রাখতে হবে। হ্যাঁ, তা তো ঠিকই আছে, কিন্তু আয়েশা, আমার কেন জানি ভয় হচ্ছে। তান্ত্রিক যদি তোমার সাথে বেইমানি করে তাহলে? তখন আয়েশা বললেন, না, ধনাইতান্ত্রিককে আমার এরকম মনে হয় না। আমাকে উনি বন্দি করবে না, তুমি চিন্তা করো না, ঘুমাও। আয়েশার কথায় আমি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর সেই রাতে আয়েশা চলে গেলেন আফ্রিকান সেই জঙ্গলে ধনাইতান্ত্রিকের কাছে। ওখানে যাবার পর তান্ত্রিক বললেন, আয়েশা পরী, কেমন আছো? তোমাকে আমার দরকার পড়ায় আমার জিনকে দিয়ে খবর পাঠিয়েছি। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তান্ত্রিকের কথায় আয়েশা পরী বললেন, তান্ত্রিক, আমি আপনাকে কথা দিয়েছি আপনার হয়ে একটা কাজ আমি করে দিব। আপনার সেই কথা আমি রাখব, কিন্তু এখন একটা ঝামেলার মধ্যে আছি। জিন বাদশা আমার সাথে ঝামেলায় জড়িয়েছে। আপনার হয়ে কিছুদিন পর কাজটা করলে কি হয় না? তখন ধনাইতান্ত্রিক বললেন, না, আসলে আমার তোমার সাহায্যের প্রয়োজন এখন। ধনাইতান্ত্রিকের কথায় আয়েশা পরী কোনো কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। আয়েশা পরীর কথায় ধনাইতান্ত্রিক এক অবাক করা ঘটনা বলতে শুরু করলেন। ধনাইতান্ত্রিক বললেন, আয়েশা পরী, শোনো, পৃথিবীর বিভিন্ন দেশের মতো এই আফ্রিকায় অনেক তান্ত্রিক ও সাধু সন্ন্যাসী আছে। আমার মতো আরও অনেক তান্ত্রিককে পাবে এই আফ্রিকায়। আজ থেকে কিছুদিন আগে আমার কাছে একজন লোক আসে, ওনার নাম লুফার। তো লুফার নামে লোকটা এসে জানান কিছুদিন ধরে ওনার সাথে ভয়ঙ্কর কেমন ঘটনা ঘটছে। উনি ভয়ঙ্কর কিছু দেখতে পান। লুফার নামের সেই লোকের কথায় আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ওনাকে কালো জাদু করছে। ওনাকে কালো জাদু করছে ওনার মতো অন্য এক ব্যবসায়ী। আসলে ওই ব্যবসায়ীর ব্যবসা ভালো না যাওয়ায় হিংসার বশে লুফার নামে ব্যক্তিকে কালো জাদু করছে। লুফার নামে ব্যক্তিকে কালো জাদু করছে একজন তান্ত্রিক। সেই তান্ত্রিকের নাম চুই। চুই নামে সেই তান্ত্রিক কালো জাদু করে ভয়ঙ্কর এক পিশাচ জিনকে এই লুফার নামে ব্যক্তির উপর চালান করেন।
যার ফলে সেই জিনটা লুফার নামে ব্যক্তিকে ভয় দেখাতে থাকে। আমি লুফার নামে ওনাকে সব ঘটনা খুলে বললেন। উনি আমাকে বলেন ওনার উপর থেকে কালো জাদু তুলে দিতে, বিনিময়ে উনি অনেক টাকা দিবে আমাকে। লুফার নামে ব্যক্তির কথায় আমি রাজি হয়ে আমার জিনদের মাধ্যমে চুইতান্ত্রিকের জিনকে মেরে ফেলি আর কালো জাদু কেটে দেই। আমি চুইতান্ত্রিকের জিনকে মেরে ফেলার কিছুদিন পর চুইতান্ত্রিক রেগে আমার দুজন জিনকে মেরে ফেলেন। এদিকে আমিও রেগে চুইতান্ত্রিকের জিনকে মেরে ফেলি। এভাবে দু একদিন চলার পর চুইতান্ত্রিক ভয়ানক এক পিশাচ জিনকে পাঠায়। সেই পিশাচ জিনের সাথে আমি বা আমার যে দু একজন জিন এখনও আছে, আমরা কেউ ওর সাথে পারছি না। তুমি আমার হয়ে চুইতান্ত্রিকের ওই পিশাচ জিনটার সাথে যুদ্ধ করবে। ধনাইতান্ত্রিকের কথায় আয়েশা পরী বললেন, ঠিক আছে, তাই হবে। আমি কি এখনই যাব? তখন ধনাইতান্ত্রিক বললেন, না, এখন না, একটু পর যাবে। আমার জিন তোমাকে চুইতান্ত্রিকের ওখানে নিয়ে যাবে। তুমি চুইতান্ত্রিককে সহ ওর জিনদের শিক্ষা দিবে, যুদ্ধ করবে। তান্ত্রিকের কথায় আয়েশা রাজি হয়ে কিছুক্ষণ পর ধনাইতান্ত্রিকের জিন চলে গেলেন চুইতান্ত্রিকের কাছে। ওখানে যাওয়ায় চুইতান্ত্রিক আয়েশা পরীকে দেখে বলল, আয়েশা পরী, তুই এখানে আসার খবর আমার জিন আমাকে কিছুক্ষণ আগে জানিয়ে দিছে। দেখ আয়েশা পরী, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই আমার বা আমার জিনের কোনো ক্ষতি করবি না। চলে যা এখান থেকে। যদি না যাস তো আমার কাছে বন্দী হয়ে থাকতে হবে যতদিন বেঁচে থাকবি। চুইতান্ত্রিকের কথায় আয়েশা বললেন, তান্ত্রিক, তুই আমাকে কি ভয় দেখাবি? আমি তোকে ভয় দেখাচ্ছি। তুই ধনাইতান্ত্রিকের সাথে আজকের পর কোনো ঝামেলা করবি না। তোর পাঠানো পিশাচ জিনকে ফিরিয়ে নিয়ে আয়। যদি না করিস তো তোর জিনের সাথে সাথে তুইও শেষ হয়ে যাবি। আয়েশা পরীর কথায় চুইতান্ত্রিক ভয়ঙ্কর এক হাসি দিলেন। এদিকে তখনই চুইতান্ত্রিকের সেই পিশাচ জিন এসে আয়েশা পরীকে আঘাত করে ফেলে দিলেন। আয়েশা পরীকে আঘাত করে ফেলে দেওয়ার পর চুইতান্ত্রিক বললেন, আমাকে পরে শেষ করবি, আগে নিজে বেঁচে তো যা এখান থেকে। কথাটা বলে চুইতান্ত্রিক তার পিশাচ জিনকে বললেন আয়েশা পরীকে মেরে ফেলতে। তান্ত্রিকের কথায় পিশাচ জিনটা আয়েশাকে আবারও আঘাত করতে আসলে আয়েশা পিশাচ জিনটার সাথে যুদ্ধ শুরু করলেন। আয়েশা ও পিশাচ জিনটা দুজনে যুদ্ধ করছে। এমন সময় আয়েশা পিশাচ জিনটাকে আঘাত করে বলছে, পালিয়ে যা, তোকে সুযোগ দিচ্ছি। কিন্তু পিশাচ জিনটা না পালিয়ে আয়েশার সাথে যুদ্ধ করে চলেছে। এদিকে আয়েশা পিশাচ জিনটাকে আঘাত করে দুর্বল করে দিলে চুইতান্ত্রিক মন্ত্র পড়া পানি আয়েশার শরীরে ছিটিয়ে দিলেন। তখন আয়েশা চুইতান্ত্রিককে বলেন, তান্ত্রিক, বন্ধ কর, দেখ এখনও সুযোগ আছে, পালিয়ে যা। আয়েশা পরীর কথায় চুইতান্ত্রিক তো পালায় না, উল্টো আয়েশা পরীকে বন্দী করতে চায়। আয়েশাকে বন্দী করতে চাওয়ায় আয়েশা রেগে পিশাচ জিনটাকে ছেড়ে আগে তান্ত্রিককে ধরেন। আয়েশা পরী তান্ত্রিককে ধরে এমনভাবে আঘাত করে যে তান্ত্রিকের নাক মুখ দিয়ে রক্ত এসে ওখানেই ও মারা যায়। তান্ত্রিক মারা যাবার পর পিশাচ জিনটা ভয়ে পালাতে চায়, আয়েশার কাছে মাফ চায়, কিন্তু আয়েশা পরী ওকে আর সুযোগ না দিয়ে মেরে ফেলে। আয়েশা তান্ত্রিক ও পিশাচ জিনকে মেরে ফেলার পর ধনাইতান্ত্রিকের কাছে এসে বলেন, তান্ত্রিক, আপনার কাজ হয়ে গেছে। চুইতান্ত্রিক ও তার পিশাচ জিনকে মেরে ফেলছি। আমি আপনার সাথে চুক্তি করছি, সেটা রাখলাম। আশা করি আমাকে আর ডাকবেন না, কিছু করতে বলবেন না। আয়েশার কথায় ধনাইতান্ত্রিক খুশি হয়ে বলেন, ঠিক আছে আয়েশা পরী, আমাকে উপকার করার জন্য ধন্যবাদ তোমাকে। তান্ত্রিকের কথায় আয়েশা পরী চলে আসে বাড়িতে এসে আমাকে সব বলায় আমি চিন্তামুক্ত হই। এই ঘটনার একদিন দুদিন করে কেটে যায় 7টা দিন। এই 7 দিনে কিছু ঘটে না। জিনের বাদশাও ঝামেলা করতে আসে না। 7 দিন পর আরেকজন জিন আসে আমার ও আয়েশার কাছে। সেই জিনটা এসে আয়েশাকে বলেন, আপনি তো আয়েশা পরী, আমি আমার জীবনের পরোয়া না করে আপনাকে একটা কথা বলতে আসছি। শুনলাম আপনি জিনের বাদশাকে আঘাত করছেন, আহত করিয়েছেন। আপনি ওকে মেরে কেন ফেলেননি? আপনি হয়তো একটা বিষয় জানেন না, ও আসল জিনের বাদশা না, ও জিন বাদশার সেনাপ্রধান জিন। ওর নাম তো জানেন নিশ্চয়ই, ওর নাম দাউদ। দাউদ জিন ছিলেন আমাদের জিন বাদশার বিশ্বাসী সেনাপ্রধান জিন। দাউদ জিন বাদশার বিশ্বাসী হওয়ায় বাদশা ওকে অনেক ভালোবাসতেন। কিন্তু জিনের বাদশা জানতেন না দাউদ জিন ওনার সাথে বেইমানি করবে ক্ষমতা পাবার লোভে। দাউদ জিন একজন সাধন জিন, যে কিনা কালো জাদু ও মায়াজাল সৃষ্টি করতে পারে। সেরকম একজনের জিনকে দিয়ে জিনের বাদশাকে বন্দী করে রাখেন।
আসল জিনের বাচ্চাকে বন্দী করার পর ও নিজে নিজেকে জিনের বাচ্চা দাবি করতে থাকে। যদি কেউ ওর বিরোধিতা করে তাকে ও মেরে ফেলে। আয়েশা পরী, আপনি দয়া করে আমাদের আসল জিনের বাচ্চাকে ফিরিয়ে আনুন, ওনাকে বন্দী থেকে মুক্ত করে দিন। সেই জিনটার কথায় আয়েশা পরী অনেকটা অবাক হয়ে বলেন, এই তাহলে আসল ঘটনা। তাই তো বলি, জিনের বাচ্চার বয়স এতটা কম কিভাবে? আর জিনের বাচ্চার শক্তি ও ক্ষমতা এত কম কেন? আমি আয়েশা পরী তো আসল জিনের বাচ্চার সাথে শক্তিতে পারবো না, কিন্তু এর সাথে পারছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসল জিনের বাচ্চাকে মুক্ত করব আর দাউদ নামে এই নকল জিনের বাচ্চাকে মেরে ফেলব। আয়েশা পরীর কথায় সেই জিনটা খুশি হয়ে চলে গেলেন। এদিকে তখন আয়েশা পরী আমাকে বলে ও সালাম দাদুকে সব ঘটনা খুলে বললেন। তখন সালাম দাদুও বললেন, আয়েশা, ঘটনা যদি সত্যি হয় তাহলে তোমার আসল জিনের বাচ্চাকে সাহায্য করা উচিত। দাদুর কথায় আয়েশা বললেন, তাই করব, আমি এখনই যাব জিনের বাচ্চাকে মুক্ত করতে। কথাটা বলে আয়েশা পরী চলে যায় দাউদ নামে জিনের বাচ্চার কাছে। ওখানে গিয়ে বলেন, দাউদ, তুই এতদিন আমাকে বিয়ে করতে চেয়ে আমার পিছনে পড়েছিলি, এখন আমি তোর পিছনে পড়লাম, তোর বিষয়ে আসল সব ঘটনা জানতে পারছি। বল, আসল জিনের বাচ্চাকে ছাড়বি কিনা? যদি ওনাকে মুক্ত না করিস তাহলে তোকে এখনই মেরে ফেলব, তোর জিনেরা আমার কিছু করতে পারবো না। আয়েশা পরীর কথায় দাউদ জিনের বাদশা বললেন, আয়েশা, আমি যেটা একবার ভাবি বা করি সেটা আর ফিরিয়ে নেয়ার চিন্তা করি না। আমি আসল জিনের বাদশাকে ছাড়ব না, ওকে তো ছাড়ব না, এদিকে তোকে বিয়ে করেই ছাড়ব। তোর উপর একবার আমার নজর পড়ছে মানে তুই আমার। জিন বাদশার কথায় আয়েশা পরী ওকে আঘাত করতে গেলে জিনের বাদশা আয়েশা পরীকে একটা চাবুক দিয়ে আঘাত করলেন। জিন বাদশার চাবুকের আঘাতে আয়েশা পরী চিৎকার করে উঠলেন, কারণ চাবুকটা ছিল অন্যরকম শক্তিশালী। জিনের বাদশা সেই সাধন জিনটার কাছে এই মায়াবী চাবুকটা নিয়ে আসছে। মায়াবী শক্তিশালী চাবুকের জন্য আয়েশা পরী জিন বাদশার কিছু করতে পারছে না, উল্টো আয়েশা পরী একের পর এক আঘাত পাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর জিনের বাদশা আয়েশাকে আঘাত করতে করতে বন্ধ করবে, এমন সময় সেখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিন এসে সালাম দাদুর দেয়া জমজমের পানি জিন বাদশার মায়াবী চাবুকটাতে ছিটিয়ে দিলেন। বড় বাবা জিন জমজমের পানি চাবুকের উপর ছিটিয়ে দেয়ায় সেটার মায়া কেটে যায়, আর তখনই আয়েশা পরী সুযোগ পেয়ে জিন বাদশাকে আঘাত করতে থাকে। জিন বাদশাকে আঘাত করার সময় আশপাশের জিনদের বলেন, কেউ এগিয়ে আসলে তাকে মেরে ফেলব। আয়েশা পরীর কথায় কেউ এগিয়ে আসে না। এদিকে আয়েশা জিন বাদশাকে আঘাত করতে বললেন, আসল জিনের বাদশা কোথায়? বন্দি ওখানে নিয়ে চল। আয়েশা পরীর আঘাতে জীবন বাঁচাতে জিনের বাদশা আসল জিনের বাদশার কাছে নিয়ে গেলেন। তখন আয়েশা পরী ও বড় বাবা জিন মিলে আসল জিনের বাদশাকে মুক্ত করলেন। আসল জিনের বাদশা মুক্ত হবার পর এই নকল জিনের বাদশা পালাতে গেলে আসল জিনের বাদশা ওকে ধরে আঘাত করতে করতে মেরে ফেললেন। নকল জিনের বাদশা মারা যাবার পর আসল জিনের বাদশা আয়েশাকে ধন্যবাদ জানালেন। এদিকে তখন আয়েশা পরী ও বড় বাবা জিন জিনের বাদশাকে সম্মান জানিয়ে কিছুক্ষণ কথা বলে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর থেকে আমার ও আয়েশা পরীর মাঝে কোনো রকম ঝামেলা হয়নি। আমরা এখন ভালো ও সুস্থ আছি। প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।